আপনার কি মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত? না। কেন না? কারণ আমি মনে করি রাজনীতি, কোনো একটা পলিটিক্যাল পার্টির রাজনীতি যদি আপনি নিষিদ্ধ করতে চান, তার ক্ষমতা শুধুমাত্র ওই দেশের জনগণের থাকা উচিত। যদি আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, হুম, তাহলে দের ইজ অনলি ওয়ান ওয়ে ফর আস। এটা কোনো ডিক্রি দিয়ে, কোনো গভর্নমেন্টের আদেশ দিয়ে নিষিদ্ধ করা সম্ভব না। যে কাজটা করতে হবে, যে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত, সেই ক্ষেত্রে গণভোট করতে হবে। আচ্ছা। কারণ আমি পার্সোনালি মনে করি যে কোনো দেশের সুপ্রিম কোর্টের, কোনো দেশের পার্লামেন্টের, কোনো দেশের সরকারের বেসিকলি এই ক্ষমতা থাকা উচিত না যে কে রাজনীতি করবে এবং কে রাজনীতি করতে পারবে না সেটা ডিকটেট করা। হুম, এটা ডিকটেট করতে পারে শুধুমাত্র ওই দেশের জনগণ। এবং আমরা যদি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত, হুম, হুম। সেই ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশন সেটা মাস্ট। এখন কিন্তু এখানে একটা কথা একটা আছে। জিনিস হুম, একটা জিনিস আমি আবার একটু এটা মানে বিনয়ের সাথে একটু ডিসএগ্রি করছি। কারণ সোশ্যাল যে কন্ট্রাক্ট, যেটা সংবিধান, সেটাকেও তো ভঙ্গ করেছে, সেটা অ্যাবসলিউটলি। রাখেনি। তাহলে যদি সেটা সে রাখতে না পারে, তাহলে রাজনৈতিক দল হিসেবে যে মর্যাদা এবং প্রিভিলেজ পাওয়া উচিত, সেটা কি তাকে আমরা দেব? ইটস এ ভেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন ভাইয়া, কমপ্লিকেটেড অ্যান্ড লোডেড কোয়েশ্চেন। কারণ আপনার যেই অ্যাজাম্পশন, আপনার যেই এখানে বার্ডেনটা হচ্ছে কি, সবসময় দেখবেন যে বড়র বার্ডেন বেশি। এটা হচ্ছে কি সব জায়গায়, সব ক্ষেত্রেই সরকার যখন একজন ব্যক্তির এগেনস্টে ফাইট করে, তখন দেখবেন কোর্ট, যে কোনো জায়গায় বার্ডেন অফ প্রুফ সরকারের ক্ষেত্রে, যেহেতু একটা লার্জ অর্গানাইজেশন, এটা ব্যক্তির চাইতে ওই সরকারের বেশি, হুম, ডিউটি অফ কেয়ারের জন্য। হুম, হুম, এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা দেশের রাজনীতি, কোনো একটা পলিটিক্যাল পার্টির যে রাজনীতি, এটার নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র ওই দেশের জনগণের থাকা উচিত। এবং জনগণকে এই ক্ষমতা এক্সারসাইজ করার ওয়ে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি তাকে ভোট দেন না। হুম, এখন আপনি ওখান থেকে আরো এক ধাপ উপরে গিয়ে বলছেন যে তাকে আমি পার্টিসিপেট করতেই দিব না। হুম, না, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য তার শাস্তি হওয়া উচিত, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হুম। এবং এই শাস্তি যে হতেই হবে, এই ব্যাপারে আমি একজন, আপনি বলতে পারেন যে আমি একজন অ্যাক্টিভিস্ট, যে তার না, শাস্তি কিন্তু হওয়া উচিত। শাস্তিটা তাহলে কিভাবে হবে? আহ, একটা হতে পারে যে আওয়ামী লীগ, আমি আগেও লিখেছি যে আওয়ামী লীগ যেহেতু তিনটা ইলেকশন রিগ করেছে হুম, কমপ্লিটলি, সেহেতু আওয়ামী লীগকে তিনটা ইলেকশনে আওয়ামী লীগ কিংবা সমমনার নামে, হুম, সমধর্মের নামে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না। অ্যান্ড অন টপ অফ দ্যাট, যারা এই তিনটা ইলেকশনে আওয়ামী লীগের থেকে ইলেক্টেড হয়েছে, হুম, তাদেরকে আজীবনের জন্য রাজনৈতিক, যে রাজনৈতিক প্রসেস, সেখান হুম। থেকে নিষিদ্ধ করা যেতে পারে। কিন্তু এইটা কি আপনি ডিক্রি দিয়ে করবেন, নাকি এটা কোন প্রসেসের এইটা মধ্যে তো, দিয়ে যাবেন বা গণভোটের এটা মধ্যে কোনো দিয়ে একটা করবেন? এটা কোনো একটা প্রসেসের মধ্যে থেকে আমাদেরকে, যেহেতু এটা একদম সরাসরি একটা অপরাধ, হুম। সেহেতু আমার কাছে মনে হচ্ছে এটা একটা কেস করা সম্ভব, যে আহ, এই না, ক্ষেত্রে এই আপনি, ভার্ডিক্টের কনসেনসাসটা আপনি কোথা থেকে ডিরাইভ করবেন, কোথা না থেকে না, নেবেন? এটা এটা কোনো কনসেনসাস, মানে কনসেনসাস মানুষের মধ্যে যদি থাকে, আচ্ছা, হুম, অনেকগুলো তো লেভেল আছে। আমরা যদি হুম, সবচেয়ে উপরের লেভেলে যাই, আমি যেটা বলছি সেটা সবচেয়ে নিচের লেভেল, হুম, যে একদম সবচেয়ে নিচের লেভেলের পানিশমেন্ট কিছু না কিছু হওয়া উচিত আওয়ামী লীগ কালেকটিভলি, হুম, কারণ ডেমোক্রেটিক প্রসেসকে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা যদি একদম প্রথমে নিউক্লিয়ার বম্ব মারি, হুম, আহ, এটা ব্যাকফায়ার করবে। কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতি, সেটা যতটাই জনবিরোধী হোক না কেন, হুম, এটার কিন্তু অ্যাডহারেন্ট আছে। অর্থাৎ হুম, আমি এখনো মনে করি বাংলাদেশের 10 to 15% কিংবা তার চেয়ে কিছু বেশি হতে পারে এই ধরনের লোক, আহ, তারা তো এই দেশের নাগরিক, হুম, এবং তারা এখনো আওয়ামী লীগের যেই মানে উন্মাদ ধরনের, এবং হুম, তারা এখনো আওয়ামী লীগকে সাপোর্ট করে। নাও, হুম, আপনি তাকে তো, একজনকে বিশ্বাস করার জন্য কাউকে পানিশ করতে পারেন না, হুম, কিন্তু তাকে অ্যাক্ট করতে হবে হুম, মানে পানিশ করার জন্য। তো যারা অ্যাক্ট করেছেন,
অর্থাৎ সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, তাদেরকে তো শাস্তি দেওয়ার জন্য সরকার আদালতের দ্বারস্থ হতেই পারে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি যেটা পার্টিকে যদি আপনি নিষিদ্ধ করতে চান, এর মানে কিন্তু এটাই যে আপনি এমন অনেক লোককে শাস্তি দিতে চান যারা সরাসরি কোনো অপরাধ করেনি। এটা কিন্তু ইউ লাইক ইট অর নট, আপনি বিভিন্নভাবে কথাটা হাইড করতে পারেন, কিন্তু এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি, যে যারা কোনো ধরনের সরাসরি অপরাধ করে নাই তারাও এই শাস্তির আওতায় আসবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটা দিক। এবং আরেকটা দিক হচ্ছে গিয়ে যেটা আমি প্রথমেই বলেছি, যে কোনো সুপ্রিম কোর্টের কিংবা কোনো পার্লামেন্টের এই ক্ষমতাটাই থাকা উচিত না যে কে রাজনীতি করবে এবং কে রাজনীতি করবে না সেটা ঠিক করার। হ্যাঁ, এখন আপনি যদি আওয়ামী লীগের মানে ফর্মাল যেই গঠনতন্ত্র খেয়াল করেন, এটা কিন্তু দেশদ্রোহী না, এটা কিন্তু বাংলাদেশের সংবিধানের সাথে আহ, আহ, সংঘাতময় না। অ্যালাইন না, অবশ্যই এটা অ্যালাইন না হলে তো রাজনীতি করতে পারারই কথা না, পারারই কথা না। এখন এই জিনিসটাকে যদি 10-15% তাদেরকে যদি আপনি সরাসরি নিষিদ্ধ করে দেন, এই পলিটিক্যাল পার্টিটা একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি হবে এবং ইট উইল বিকাম এ সিকিউরিটি ইস্যু। এবং সবচেয়ে দেখেন এদের মধ্যে এই যে এত বড় গণহত্যা যেটা যেটা আমাদের চোখের সামনে ঘটলো বেশি দিন আগে, কোনো রিমোর্স নাই। এক্স্যাক্টলি, আমি এক কথাটাই বলতে পারছি, এইটা তো নাই, তো কোনো গ্লানি নাই। ইটস বিজার থিং। আমি মানে অস্ট্রেলিয়াতে দেখেছি, মানে আপনি রিকনসাইল করবেন কিভাবে এদের সাথে? না, করা সম্ভব না। কিন্তু কথা হচ্ছে যে আমি অনারে বিশ্বাস করি, অনার কোডে বিশ্বাস করি, যে অনার কোডে বিশ্বাস করার মানে হচ্ছে যে দায়ভার সবসময় আপনার। হ্যাঁ, যে আপনি একজন লোককে শাস্তি দেওয়ার আগে সবকিছু দেখবেন। এবং তারপরও আমি, যেহেতু আমি মুসলমান, মানে আমার মধ্যে এই জিনিসটা খুবই ব্যক্তি জীবনেও, যেমন ধরেন কেউ যদি একটা অপরাধ করে, সে যদি মাফ চায়, এই যে তাকে মাফ করতেই হবে, মানে আমি এভাবে, সে যদি মাফ চায়, আমার কাছে মনে হয় যে এটা চাইতে তো হবে, ফাহাম, চাইতে তো হবে। যদি চায়, অফকোর্স, হ্যাঁ, তো চাইছে না তো, ওর ভেতরে তো কোনো গ্লানিই নাই, সে তো মনেই করছে না যে তারা ভুল করেছে। এক্স্যাক্টলি, ওর মধ্যে কোনো গ্লানি নেই। এবং আমি জানি না, আমি এই অভিনয়টা করব না যে আমি আসলে জানি না যে কি করা উচিত, আমি সত্যিকার অর্থেই জানি না। তবে কি করা উচিত না এই ব্যাপারে আমার কিছু মতামত আছে, সেটা আমি বললামই আপনাকে, যে আমার ঠিক আছে। কিন্তু কিন্তু ধরেন এটা আপনি যে বললেন বিচার, ঠিকই আছে, মানে ধরেন নাজি সোলজারদেরকে যখন তাদের ওই অ্যাট্রোসিটিস দেখানো হচ্ছিল আমেরিকান ইয়েতে, ক্যান্টনমেন্টের মধ্যে ওদেরকে ধরা হয়েছে, দেখা হচ্ছে সিনেমার পর্দায়, ওরা প্রত্যেকে মুখ চোখ ঢেকে একেবারে মানে গ্লানিতে মরে যাচ্ছে, নাজি সোলজাররা, জার্মানি হিটলারের নাজি সোলজারেরা, আর এদের মধ্যে কোনো রিমোর্স নাই। অদ্ভুত ব্যাপার, আসলে অদ্ভুত, অদ্ভুত। এবং দেখেন এত লোক মারা গেল, এবং যারা মারা গেল তারা তো পলিটিক্যাল অপোনেন্ট না, মানে ম্যাক্সিমাম লোকই তো সাধারণ মানুষ। সাধারণ মানুষ, এক্স্যাক্টলি সাধারণ মানুষকে, ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, তাদের মধ্যে কোনো রিমোর্স নাই। এবং আপনি যদি মানে, এখানে আসলে বলাটা খুব প্রবলেম্যাটিক, কিন্তু তারপরে আমি বলি যে এমন বিভিন্ন লোকের কাছ থেকে আমি জানতে পেরেছি যে হাসিনা 4 তারিখ 5 তারিখ কি কাজ করেছে। তা আমি সঙ্গত কারণে একটু ট্রাস্টের ইস্যু আছে, তাই আমি বলছি না যে কারা আমাকে কথাগুলো বলেছেন, কিন্তু যারা যারা ওখানে উপস্থিত ছিলেন এমন লোকদের মাধ্যমে আমি জানতে পেরেছি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা সত্য কথা বলছেন। যে ওখান থেকে এসছে যে হাসিনা 4 তারিখ 5 তারিখেও কিন্তু আরো মানুষ মারার প্রতি আগ্রহী ছিলেন। হ্যাঁ, এবং ওনার কথা ছিল যে এইটা তো কোনো বড় সমস্যা না, এর চাইতে বড় সমস্যা ছিল হেফাজত। বেশি মানুষ মারলেই আপনি এই আন্দোলনকে থামায় ফেলতে পারবেন। আমি 4 তারিখ রাত পর্যন্ত এই মত যে উনি ছিলেন এটা মোটামুটি নিশ্চিত, 5 তারিখের কথা জানি না, কিন্তু 4 তারিখ রাত পর্যন্ত তিনি এটা মনে করছিলেন যে আরো বেশি মানুষ যদি মারা যায়, তাহলে হত্যা করা যায়, তাহলে এই ঠান্ডা করে দেওয়া যাবে, ঠান্ডা করে দেওয়া যাবে। হ্যাঁ, তো এটা মানে শি ইজ আ সাইকোপ্যাথিক ওম্যান, অ্যাবসলিউটলি। মানে আচ্ছা, আপনার কি কখনো মনে হয়, মানে যেহেতু আমরা দুজনেই মানে কোনো না কোনো ফর্মে মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত, আপনার কি কখনো মনে হয় যে এই যে 75-এর 15ই আগস্টে তার পরিবার এবং বাবা মা হারানোর পরে
তার তো কোনো কাউন্সেলিং হয়নি, না সাইকোলজিক্যাল কাউন্সেলিং হয়নি। এইটার ফলেই কি তার ভেতরে এই ধরনের সাইকোপ্যাথ একটা মেন্টালিটি ডেভেলপ করেছে? এবং আমরা যদি মতিউর রহমান রেন্টুর ইয়েটা পড়ি, ওটা কিন্তু যখন আমরা পড়েছি, আমি জানি না আপনি কখন পড়েছেন, আমি কিন্তু বিশ্বাস করিনি, আমি কিন্তু বিশ্বাস করি। হ্যাঁ, এখন এক্স্যাক্টলি আমি এখন বিশ্বাস করি যে মতিউর রহমান রেন্টু ঠিক লিখেছিলেন। হ্যাঁ, মানে আমি অনেক ব্যক্তিগত কাছের মানুষদের কাছে যেটা শুনেছি বিভিন্ন সময়, আমি ক্রনোলজিক্যালি বলতে পারবো না, কিন্তু আমি যে সমস্ত কথা শুনেছি সেগুলো শুনে মনে হয়েছে যে উনি মেন্টালি সাউন্ড পারসন না, এবং মানে গভীরভাবে ট্রমাটাইজড এবং গভীরভাবে ভিন্ডিকটিভ ওম্যান। এটা মানে ইটস এ এবং বাংলাদেশের রাজনীতি, আমি সবসময় মনে করি যে খালেদা জিয়ার ব্যাপারে আমি একটা কথা বলি কি, যে খালেদা জিয়া খুব দুর্ভাগ্য যে তাকে সবসময় হাসিনা এবং খালেদা এক ব্র্যাকেট বন্দি করা হয়েছে। হ্যাঁ, এই দুজন মানুষ কোনোভাবেই একই রকম মানুষ না। হ্যাঁ, আপনি যদি বিএনপির রাজনীতি কমপ্লিটলি মানে আপনি ডিজোন করেন, দ্যাটস ফাইন, আপনার পছন্দ অপছন্দ হতেই পারে, এতে আমার কোনো আপত্তি নেই এবং আমি সম্মানও করি সেটা। কিন্তু এবং আপনার সমালোচনা, প্রচুর লোক প্রচুর ভ্যালিড সমালোচনা করেন, সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু অ্যাট দ্য কোর অফ ইট, শেখ খালেদা জিয়া একজন ভদ্রলোক। হ্যাঁ, এবং তার যেই গণতন্ত্রের প্রতি তার যেই কমিটমেন্ট, আমি আমার সেটা কোনো খাদ নাই, সেটা কোনো খাদ নাই। এবং এটা মানুষ বুঝতে পেরেছিল, এটা মানুষ বুঝতে পেরেছিল, কারণ ওই সময়টা হয়তো আপনি দেখেননি, কারণ আমি তো আন্দোলনের মধ্যে ছিলাম, লড়াইয়ের মধ্যে ছিলাম। 90 যখন এরশাদের পতন হলো, তখন কিন্তু সবাই মনে করেছিল, সবাই মানে আপনার বুদ্ধিজীবী বলেন, এটা বলেন সেটা বলেন, যারা রাজনীতি করে, এমনকি বিএনপি মনে করেছিল যে আওয়ামী লীগ জিতবে। হ্যাঁ, সারপ্রাইজিংলি বিএনপি জিতে গেল। হ্যাঁ, এবং ওই সময় যদি পত্রিকা আপনি দেখেন, ওই সময় আমরা দেখতাম যে প্রত্যেক, এমনকি ফরহাদ ভাই পর্যন্ত বলছে এটা অবিশ্বাস্য। হ্যাঁ, মানে এই রেজাল্ট আসতে পারে, খালেদা জিয়া জিততে পারে, এটা অবিশ্বাস্য। কিন্তু দেখেন, মানুষ কিন্তু মানে জনগণ তো ভোট দিয়েছে, মানুষ কিন্তু তার আসল নেতাকে চিনে নিতে, মানে কাকে নেতা বানানো উচিত এই মুক্ত বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের, সেই ক্ষেত্রে কিন্তু ভুল করেনি। হ্যাঁ, এবং মানে আমি ওই জিনিসটাই বলতাম যে আওয়ামী লীগে যদি শেখ হাসিনার জায়গায় অন্য কোনো নেতা থাকতো, মানে কোনো সভ্য মানুষ যদি এটা নেতা থাকতো, আজকে কিন্তু এই হেলিকপ্টার করে পালিয়ে যেতে হতো না। মানে আজকে আমাদের বাসায় একজন গেস্ট আসলো, তো ওনার অনেক আওয়ামী লীগের আত্মীয় স্বজন আছেন, বেশ হাই অফিসিয়ালস, এবং মানে পালিয়ে বেড়াচ্ছেন, একজন ধরা পড়েছেন, মানে খুব বাজে অবস্থা। এই অবস্থাটায় বাংলাদেশ আসতো না এবং আওয়ামী লীগও আসতো না। কিন্তু আমার কাছে অদ্ভুত লাগে কি, যে আওয়ামী লীগের যারা নেতা কর্মী এবং যারা সমর্থক, তাদের মধ্যে এই অ্যান্টেনাটাই নাই যে হাসিনা যে তাদেরকে এই সর্বনাশের মধ্যে ঢুকিয়েছে। অবশ্য থাকতেও পারে, আমি আমি তো জানি না তারা নিজেদের পরিবারে কি ধরনের কথাবার্তা বলেন, কিন্তু এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে বাংলাদেশে জনপ্রিয় করা, এই কাজটা কিন্তু এরশাদও করে নাই, জিয়াউর রহমান সাহেব করেন নাই, খালেদা জিয়াও করেন নাই, এটা কোনো ইন্টারিম গভর্নমেন্টও আগে করেন নাই। এটা কিন্তু এক মানে শুধুমাত্র হাসিনা এবং আরেকটু কম হলেও শেখ মুজিবুর রহমান করেছেন। শেখ মুজিবুর রহমান এই পরিমাণে করেন নাই ডেফিনেটলি। এটা আমার অবশ্য সেই সময়কার যেই পত্রিকার, আমি তো আর পড়ি নাই, আমি ওই সময় জীবিতও ছিলাম না, তবে যতদূর আমি বুঝি পড়ে, আমার কাছে মনে হয় যে এই পর্যায়ে যায় নাই। হাসিনা একদম মানে এটা একদম কমপ্লিট মাফিয়া স্টেট বানিয়ে ফেলেছে। এবং এখান থেকে আসলে আমরা কিভাবে মুক্তি পাবো? কারণ কি হয় কি, যে একটা অর্গানাইজেশন যখন আপনি চালান না ভাইয়া, তখন ওইটার একটা ইনস্টিটিউশনাল মেমোরি থাকে। এই মেমোরিটা ইরেজ করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, মানে একটা অর্গানাইজেশনের, সবসময় লার্জ অর্গানাইজেশনের ভিতরে একটা নিজস্ব একটা সত্তা থাকে, কালচার থাকে, ভ্যালুস থাকে, একটা মোডাস অপারেন্ডি থাকে, কিভাবে কাজ করবে সেটা, সেটা দীর্ঘদিনের চর্চার মধ্যে দিয়ে গড়ে ওঠে। এক্স্যাক্টলি। এবং 15 ইয়ার্স ইজ এ ভেরি লং টাইম। এই সময়ের মধ্যে যারা চাকরি পেয়েছেন, এই সময়ে যারা বেড়ে উঠেছেন, তারা যেভাবে পৃথিবীকে বোঝেন, যেভাবে সরকারি কর্মকাণ্ডকে বোঝেন, সেটা সভ্য পৃথিবীর থেকে এতটাই আলাদা যে তাদেরকে দিয়ে কাজ করানো খুব কঠিন।
ভয়ঙ্কর কঠিন। মানে আপনি যদি, এই কারণে আমি আগের যে অনুষ্ঠান ওখানেও বলছিলাম যে একটা ধরেন যদি এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, তাহলে তারা অনেক বোল্ড ডিসিশন নিতে পারতো। যেমন ধরেন বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসিকে যদি আপনি খুব বড় ওভারঅল না করেন, হুম, যেই সরকারি আসুক ভবিষ্যতে, তার যে সমস্ত পার্টিকুলার এজেন্ডা থাকবে, যে সমস্ত প্রোগ্রাম থাকবে, সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ এখানে মানে চুরি চামারি এবং দুর্নীতির এইরকম মানে ওয়াইড স্প্রেড ব্যবহার, এখান থেকে বের হওয়া ভাই খুব কঠিন এবং খুবই বোল্ড ডিসিশন দরকার। যেমন ধরেন আম, আমি যদি, আচ্ছা আমি আমার কথা বলবো না, আমি বলছি যে যদি আপনার যদি ক্ষমতা থাকতো কারণ, তাহলে যেই কাজটা করা উচিত যে বাংলাদেশের পাবলিক সার্ভিসের সব লেভেল থেকে ইনকম্পিটেন্ট এবং দুর্নীতিপরায়ণ লোকদেরকে, একটা ভেরি লার্জ নাম্বার অফ পিপলকে চাকরি থেকে বের করে জেলে ঢুকানো উচিত। কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, কিভাবে আহ, প্রসেসটা কি হবে? আমার কাছে মনে হয় যে এটা প্রসেসটা তাদের যে উপার্জনের সাথে তাদের যে ব্যক্তিগত আয় ব্যয়ের যে ডিসক্রিপেন্সি, এটা যদি করা বের করা যায়, আমি জানি না এটা করা কতদূর সম্ভব। আমি অনেক সময় অনেক পলিটিক্যালি যারা ইনভলভ তাদের সাথে এই কথাগুলো বলেছি, তারা অনেকেই বলেন, এই মতে বিশ্বাস করেন যে ঠক বাজতে গা উজাড় করা যাবে না। হুম, আমি মনে করি যে ঠক বাজতে গা উজাড় করা সম্ভব। হুম, আমি কেন মনে করি সেটা হচ্ছে কি, এই যে সাপোজ বাংলাদেশে তো এখন সবাই সরকারি চাকরি করতে চায়, কিন্তু কারা সরকারি চাকরি করতে চায়, তারা হচ্ছে কি সবাই 30 বছরের নিচে, হুম, রাইট? এখন আপনি যদি সব লেভেলে পাবলিক সার্ভিসে ইনকম্পিটেন্ট চোর ধরনের পাবলিক সার্ভেন্টদেরকে বাদ দেন, হুম, বাদ দিয়ে যদি আপনি একটা ফেয়ার মেরিটোক্রেটিক প্রসেসের মধ্যে যান, যে আমি হুম, সব লেভেলে লোক নিব, হুম, এখন এই কাজটা 1971 সালে 1980 সালে করা সম্ভব ছিল না। কিন্তু এখন প্রাইভেট সেক্টরে অনেক কম্পিটেন্ট মানুষ আছে, অনেক হাইলি কম্পিটেন্ট মানুষজন আছে। তাদেরকে আপনি গ্রামীণ গ্রামীণ ফোনে স্ট্যান্ড মানে না কিন্তু ভালো ভালো ব্যাংক। গ্রামীণ ফোনের একজন এক্সিকিউটিভ কি সরকারি চাকরি করতে আসবে যদি সেই বেতনটা না পায়, হু নোস, ভালো বেতন? হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো, মানে ওয়াই ডু ইউ থিঙ্ক যে দে ওয়ান্ট মানুষের না, আমি আম, একটা প্রশ্ন তুললাম আর কি, মানে ধরেন যে যেই লোকটা এখন বাংলাদেশে গ্রামীণ ফোনে বসে বাংলাদেশি টাকায় ধরেন 10 লক্ষ টাকা বেতন পাচ্ছে, হুম, সে কি 75,000 টাকা বেতনে কাজ করতে আসবে? মানে তার তো একটা লাইফস্টাইল আছে, তার একটা বাসা ভাড়া আছে, তার বাচ্চা স্কুল আছে, হ্যাঁ, তার তার ইউ তার ইউ নেভার নো, ভ্যাকেশন আছে, হ্যাঁ, ইউ তার নেভার, হয়তো আচ্ছা অনেক তার হয়তো অনেক জায়গায় অনেক ধরনের কমিটমেন্ট আছে, সে কি পারবে? আচ্ছা মানে আমি এক আপনাকে প্রশ্ন হিসেবে বললাম আর কি। আমি একটা মানে সত্যিকারের উদাহরণ দিই। এই যে বিদায় যে ছেলেটা আশিক, আমার মানে বিদায় সিনিয়র সেক্রেটারি হিসেবে জয়েন করলো, বিদার হেড হিসেবে। হুম, ও তো হচ্ছে কি আমার, কি বলবো, আমাদের ছোটবেলার বিতর্ক যখন করতাম তখন নাবিলা বলে একটা মেয়ে ছিল, ওর হাজবেন্ড। হুম, তো দে ভেরি ক্লোজ টু আস। হুম, তো ওর তো অনেক টাকা উপার্জন, হুম, ও তো এইচএসবিসি কাজ করতো। হুম, হ্যাঁ, তো তাকে যখন ডাকা হলো যে তুমি এখানে হুম, আসো, সে তো ওই পে কার্ডটা নিয়ে গিয়েছে এখানে। হুম। হ্যাঁ, তো এই জিনিসটা না ভাই আপনি আগে থেকে বলতে পারবেন না। অনেক মানুষ অনেক ভাবে ড্রিভেন। হ্যাঁ, তা ওর তো মানে আমার মনে হয় যে 80-90% পে কাট নিয়ে সরকারি চাকরিতে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি আমি আরেকটা আরেকটা এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, আমার এটা মাঝে মাঝে মনে হয়, আমি জানি না, আপনার সাথে শেয়ার করার জন্য। ধরেন মানে এই যে পাবলিক সার্ভিস, এই যে প্রশাসন, জনপ্রশাসন, এই যে এত বড় সেক্রেটারিয়েট, এইটা কি পুরোটা সরকারি কর্মচারী নির্ভর আমলাতন্ত্রের আদৌ আমাদের দরকার আছে? ওয়েল আমার কাছে তো মনে হয় যে মানে এটা ইজিলি শ্রিঙ্ক করা যায় এবং শ্রিঙ্ক করা উচিত। শ্রিঙ্ক করে ধরেন আপনি যদি মানে কম্পিটেন্ট প্রাইভেট সেক্টরে যদি আপনি কাজগুলো দিয়ে দেন যেখানে পলিসি হ্যাঁ, হ্যাঁ, ইস্যুস নাই, হ্যাঁ, যেগুলো খুবই রেগুলার কাজ, খুব রেগুলার কাজ, হ্যাঁ, সেটা যদি আপনি প্রাইভেট সেক্টরে দিয়ে দেন, হুম তাহলে হুম, তো ওটা তো আপনার এফিসিয়েন্সি বাড়বে, খরচ কমবে আমি এবং করাপশন কমবে। ধরুন, আমি আমি একটা মানে ক্লিয়ার উদাহরণ উদাহরণ দিতে পারি। যেমন হুম, ওয়েস্টে, আপনি যদি ওয়েস্টে যদি পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করেন, এটা কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ যে
সরকারি চাকরির মধ্যে, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন অনেক কাজ আছে যেটা কিন্তু প্রাইভেট সেক্টর করছে, এবং এটা কিন্তু অনেক পলিসি লেভেলেও হয় এই জিনিসগুলো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই বলছি। এবং এবং এই কাজগুলো করাও যায়। আমাদের দেশের পাবলিক সেক্টরের একটা ঔপনিবেশিক রেমনেন্ট রয়ে গেছে, যে ঔপনিবেশিক আমলের। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ঔপনিবেশিক আমল অর্থাৎ 1947 এর আগে, তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন একটা প্রাইভেট সেক্টর থেকে একটা মানুষকে সচিব বানানো সম্ভব ছিল না, কারণ ইট ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পাথ। এখন আপনি প্রাইভেট সেক্টরের কাজগুলো এতটাই, তখন প্রাইভেট সেক্টর বলে ভারতবর্ষে খুব তেমন কোনো কিছু ছিল না। চাকরি বলতে মানুষ সরকারি চাকরি বুঝতো। এখন আর ওই অবস্থা নাই। এখন আপনি হাইলি কম্পিটেন্ট মানুষ প্রাইভেট সেক্টরে পাবেন, এবং তাদেরকে যদি আপনি এই পাবলিক সেক্টরে ঢুকানোর চেষ্টা করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন যে মানে 30 বছরের নিচের যে আহ, স্পৃহা, সেটা অ্যাক্রস দ্য বোর্ড সব বয়সে যাবে, এবং সেটা করা যেতেই পারে। মানে আমি একটা জিনিস বুঝি না ভাই, যে পাবলিক সেক্টরের মানুষ কি এমন জাদুর জিনিস জানে যে এটা প্রাইভেট সেক্টরের লোকরা জানে না। এটা এমন কোনো জাদুর কাজ না। না, এক্স্যাক্টলি, তাই না? ওইটা তো একটা ইলিউশন তৈরি করা হয় আর কি, বোঝানোর চেষ্টা করা হয় যে আমরা অনেক কিছু জানি আর কি। হ্যাঁ, আমি আরেকটা খুব ইন্টারেস্টিং প্রসঙ্গে আপনার সাথে এক্সচেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে ছাত্রদের প্রসঙ্গ। দেখেন, ছাত্রদের মধ্যে আমি খুব মেটিকুলাসলি ওদের কথাবার্তাগুলো শুনি। হ্যাঁ, যেমন কিছুদিন আগে আমি হাসনাতের কথাবার্তা শুনি, ভেরি ব্রাইট ছেলে, কিন্তু খুব ব্রাইট ছেলে, ওর কথাবার্তাগুলো খুব শার্প, খুবই মেটিকুলাস এবং মাপা। সার্জিসের কথাও ও বিতর্ক করতো ন্যাচারালি। আমি প্রথমে ভাবতাম যে যেহেতু বিতর্ক করে ভালো বলে, কিন্তু সার্জিস হাসনাত তো বিতর্ক করা ছেলে না, কিন্তু চিন্তাটা মানে এই যে ক্ল্যারিটি, এটা আসে কিন্তু চিন্তাটা পরিষ্কার চিন্তা থেকে এটা আসে। আমি ধরেন নাহিদের সাথে কথা বলি, নাহিদি ফোন করেছিল আমাকে, এবং খুবই পরিষ্কার চিন্তা, খুব পরিষ্কার এবং ম্যাচিউর চিন্তা। কিন্তু দেখেন, এই যে বিপ্লবটা হলো ছাত্রদের, মানে তারা তো এটা স্পিয়ার হেড করলো এবং সামনে থেকে, তারপরে তারা জাতিটাকে ঐক্যবদ্ধ রাখতে পারলো না কেন? মানে এটা কি ছাত্রদের ব্যর্থতা নাকি এটা বড়দের ব্যর্থতা? আপনি কি মনে করেন যে জাতি ঐক্যবদ্ধ পুরো মানে নাই? আমার তো মনে হচ্ছে না। আমার এখন কেন জানি মনে হচ্ছে জাতি ঐক্যবদ্ধ নাই। মানে এটা অনেকগুলো কারণে, ধরেন আমি আমি কয়েকটা এক্সাম্পল দিই। মানে আমি তো ইয়েতে দেখি, আমি তো ফিজিক্যালিও দেখি। ধরেন এখন যদি ছাত্ররা একটা জনসভা করতে যায়, লোক হয় না কেন? ওটা হবে না। ছাত্রদের 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 নেতারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে মিটিং করতে যায়, সেখানে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে কেন? তারপর ধরেন এই যে ফেনীতে যে বন্যা হলো, সারা দেশের মানুষ, ঢাকার মানুষ একেবারে ভেঙে পড়লো টিএসসি তে সাহায্য নিয়ে। একই ধরনের বন্যা কিন্তু উত্তরবঙ্গে হচ্ছে, কেন আসছে না মানুষ? ওই ঐক্যের সূত্রটা কি কোথাও ভেঙে গেছে? এবং এই ভাঙাতে কি ছাত্রদের আসলে কোনো দায় আছে নাকি বড়দের কোনো দায় আছে? না, আমি আমি মনে করি যে ভাইয়া, মানে আমরা নর্মালসের দিকে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা যেটা জুলাই আগস্ট, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এটা আর কখনোই বাংলাদেশে হবে না। এখন না, ওইটার সাথে কখনোই হবে না এটা বলাটা ঠিক না। মানে এটা হয়তো সহসা হবে না, এটা বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মানে আই জীবদ্দশায় স্ট্যান্ড নাও হতে কারেক্টেড। পারে, আমাদের আই স্ট্যান্ড জীবদ্দশায় নাও কারেক্টেড, হতে পারে। অফকোর্স। হ্যাঁ, আমার ভুল হয়েছে, কিন্তু হ্যাঁ, ইউর রাইট। এটা হয়তো সহসা হবে না। বিপ্লবী মুহূর্ত তো আসলে শতাব্দীতে হ্যাঁ, আসে একবার হয়তো। ইউর রাইট। মানে আমি, মানে আমার কথার স্পিরিটটা হচ্ছে যে এটা একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ধরনের ঘটনা। হুম, এখন ওই ইউফোরিয়া বেশি দিন থাকবে না। আই আন্ডারস্ট্যান্ড ইট। এবং নর্মালসিতে মানুষ যখন আসবে, তখন মানুষের এক্সপেকটেশন আপনি ম্যাচ করবেন রিয়ালিটির সাথে, তখন মানুষের এক্সপেকটেশন কমবে এবং ছাত্রদের প্রতি যে ভালোবাসা সেটাও কমবে। দ্যাটস ফাইন। হুম, বাট এবং ওইটার থেকে আপনি যদি জাতির ঐক্যবদ্ধতাকে পরিমাপ করতে চান, সেটা আমার মনে হয় যে এটা ওইভাবে পরিমাপ করাটা সমীচীন না। কারণ যে আপনি যেই ইয়ার্ডস্টিক গুলো দিয়ে জুলাই অগস্ট মাসে এই ঐক্যবদ্ধতাকে মাপছিলেন, হুম, সেই ইয়ার্ডস্টিকটা ভেরি মোমেন্টারি, এটা চিরকাল থাকবে না। এখন ছাত্রদের কি এখানে দায়ভার আছে কিনা? দেখেন, রিয়ালিটি যখন হিট করবে, যেটা এখন রিয়ালিটি, সেটা হচ্ছে কি বাংলাদেশের ল এন্ড অর্ডার বলতে কিছু নাই। কিছু নাই বলবো না, আমি বলছি ল এন্ড অর্ডার অবস্থা খুব খারাপ। হুম, এবং অনেকে এটাও বলছেন যে আহ, আহ, মানে ধরেন 2-3 মাস আগে যে ল এন্ড অর্ডার ছিল, মানে প্রি বিপ্লব যে ল এন্ড হুম, অর্ডার ছিল, তার হুম, চাইতে খারাপ অবস্থা হুম। এখন।
সেটা তো হবেই, কারণ এমন তো হওয়ারই কথা। ব্রিগেডিয়ার জেনারেল সাহেব যদি ডাকাতি করতে চান, হ্যাঁ মানে এটা তো হওয়ারই কথা। মানে আমার এক্স্যাক্টলি এক্সপেকটেশন রিয়ালিটির সাথে টাইট। এক্স্যাক্টলি আমি আমি মানে আশ্চর্যজনক জিনিস কখনোই এক্সপেক্ট করি না। তো ওইটা তো হওয়ারই কথা এবং তাই হচ্ছে। যেটা আমি আশা করি সেটা হচ্ছে কি যে এই অবস্থা চিরকাল যাতে না থাকে। মানে এখন যে, কারণ আমি এই অবস্থাকে ভয় পাই। একটা আজকেই একজন আমাকে বলছিলেন যে বাংলাদেশের যে গার্মেন্টস এর সিচুয়েশন ক্যান ইজিলি গো আউট অফ দ্য কন্ট্রোল। কারণ হচ্ছে যে এটার ভিতরে গার্মেন্টস সেক্টরে একটা বিচিত্র অবস্থা সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে কি এই যে গার্মেন্ট সেক্টরের অনেকেই আওয়ামী ফ্যাসিস্টদেরকে, মানে যারা লিডিং পজিশনের, তারা আওয়ামী ফ্যাসিস্টদের কি মানে যে ফ্যাসিজমের একজন, মানে তারা পার্টনার্স অনেকেই গার্মেন্ট সেক্টরে। এবং তাদের একদিকে হচ্ছে কি ওই জিনিসটা তারা ওন করতে পারছেন না, আর অন্যদিকে হচ্ছে আনরেস্ট। সুতরাং তারা তাদের যে কেস, অর্থাৎ আমাদেরকে নিরাপত্তা বাড়াও, এই যে তাদের যে ন্যারেটিভ সেটা তারা তৈরি করতে পারছেন না একদিকে, এবং অন্যদিকে এই আনরেস্ট তৈরি হচ্ছে। এই আনরেস্টটা আজকের না, এটা দীর্ঘদিনের। এখন এই জায়গাটায় সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া দরকার সেটা উদ্যোগ নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না সেটা সব কারণ আমার জানা নেই, কিন্তু আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে যে সরকারের যে প্রোঅ্যাক্টিভলি এটাতে পার্ট এনগেজ করা, সেটা সরকার করতে পারছে না। আমার ব্যক্তিগত অনুমান হলো যে এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা অনেক প্রোঅ্যাক্টিভ হতেন। ওই কাজটা তারা করতে পারছেন না। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আউট অফ কন্ট্রোল যায়, আউট অফ কন্ট্রোল ইন দ্য সেন্স যেখানে অনেক ইনস্টিগেটর আছেন, এবং যারা ইনস্টিগেটেড তাদের কিন্তু অনেক টাকা আছে। মানে ফ্যাসিজমের সাথে জড়িত যারা, তাদের কিন্তু একটা জিনিসের কোনো অভাব নাই, সেটা হচ্ছে পয়সা। এবং এই পয়সা দিয়ে তারা অনেক অসাধ্য সাধন করতে পারবে। এবং এই জিনিসটা যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন আমাদের দেশের এই সরকারের অস্তিত্বের জন্য এটা একটা রিস্ক আমার কাছে মনে হয়। এখন এই জায়গাটা যে একটা কথা হচ্ছে, বেয়ার বোন ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে যেই গার্মেন্টস যেই সমস্ত জায়গায় অবস্থিত, সেই সমস্ত জায়গায় নিরাপত্তা জোরদার করতে হবে। এখন এই কাজগুলো তো সরকার করতে পারছে না। হ্যাঁ, এবং এই জায়গাগুলো যাতে, মানে আমি জানি না যে ভবিষ্যতে কি হবে, কিন্তু এগুলো কিন্তু রিস্ক ভ্যাম, এবং এই রিস্ক গুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব এর উত্তর আমার জানা নেই। এবং আমি মানে আমি তো আর মানে নীতি নির্ধারক না, আমি শুধু যা হয় সেটা দেখি, সেটা বোঝার চেষ্টা করি। কিন্তু আপনার যে অরিজিনাল কোয়েশ্চেন, যে এর মানে কি এই যে ঐক্যবদ্ধতার মধ্যে আহ কি বলবো, যে ওটা ভেঙে পড়েছে, আমি এভাবে দেখি না জিনিসটা। আমি দেখি এভাবে যে যে এখন আমরা নর্মালসিতে ফেরত আসছি, এবং একটা দেশ যখন ডেমোক্রেসিতে ফেরত আসবে, অর্থাৎ নর্মালসিতে ফেরত আসবে, তখন সেখানে অনেক ধরনের গ্যাঞ্জাম হবে। ডেমোক্রেসি মানেই হচ্ছে গিয়ে সেখানে নানান মত থাকবে, এবং এই নানান মতের মধ্যে অনেক মতই আপনাকে মানে অসহনীয় করে তুলবে। এবং অনেক মত, এই যেমন যার লিটারালি বাংলাদেশ এখন যে যাই চাইছে একটা সবাই মিলে আন্দোলন, মানে আন্দোলন টাইপ কিছু একটা করে ফেলতে চাইছে। এই জিনিসগুলো আমাদেরকে ডেমোক্রেসির মধ্যে এই জিনিসগুলো থাকবে। কারণ এইটাকে যদি আপনি আটকাতে চান, যেই ফোর্স আপনাকে ক্রিয়েট করতে, যেই ফোর্স আপনাকে প্রয়োগ করতে হবে, সেই ফোর্স প্রয়োগ করলে মানুষের স্বাধীনতার মধ্যে সমস্যা, মানে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, স্বাধীনভাবে কথা বলতে পারবে না। ওটা আরো বড় বিপদ। ওটা যে আরো বড় বিপদ সেটা আমরা গত 15 বছরে বুঝেছি। তো এখন আমরা ওই বড় বিপদকে যাতে সহ্য করতে না হয়, সেজন্য আমরা অনেক ছোট ছোট বিপদে অভ্যস্ত হতে হবে। তো আমরা এখন সেই ফেজ দিয়ে যাচ্ছি, এবং এই ধরনের গ্যাঞ্জাম থাকবেই।